সালে নওগাঁ জেলার মাগুরায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার বাড়ি বগুড়া জেলা। পিতা সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম এমএইচ খন্দকার। মরহুম এমএইচ খন্দকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 1952-53 সালে সম্পাদক এবং 1964, 65 ও 1971-72 সালে সভাপতি নির্বাচিত হন এবং 1972 তারিখে 17/12/1972 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট মরহুম এজে মোহাম্মদ আলী বিগত 2/5/2024 তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 2টা 10 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1978 সাল ঢাকা জেলা আদালতে আইন পেশা শুরু করেন। তিনি 2/2/2080 তারিখে হাইকোর্টের সনদ লাভ করেন এবং 2/2/1980 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। তিনি 1985 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে তালিকাভুক্ত হন। 12/12/1999 তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে 30/4/2005 তারিখ থেকে 24/1/2007 তারিখ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের 12তম অ্যাটর্নি জেনারেল। তিনি 2013-14 সালে বাংলাদেশ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সমিতির সদস্যদের জন্য উপদেষ্টা ছিলেন। তিনি একজন সৎ, সদালাপী, বন্ধুবৎসল এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পুত্র রিয়াজ হোসেন খন্দকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিয়মিত সদস্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বেরিয়ে আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা এবার করলাম একটু সরতে ভাই। পরিবারের আমি রিয়াজ হোসেন খন্দকার, সুপ্রিম কোর্ট বারের। কিন্তু তার ব্যবহারে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আর আমার বাবার কাছে যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওনার আত্মার মাগফিরাতের জন্য। মঙ্গলবার বাদ আসর তাকওয়া মসজিদ ধানমন্ডি 12 দোয়ার আয়োজন করা হয়েছে। সবাই শরীক হবেন। এখন আমি আমার বোন রাদিয়া খান থেকে 2টা কথা বলতে বলবো আমার বাবার জন্য। আসসালামু আলাইকুম। আমি এজে মোহাম্মদ আলী স্যারের মেয়ে রাবিয়া খন্দকার বলছি। রাবিয়া খন্দকার বলছি। আমার বাবাকে সবাই চিনেন এবং জানেন, উনি অনেক ভালো মানুষ ছিলেন। আমাদের সবাইকে অনেক আদর করতেন। আমি কখনো আমার বাবাকে গলা উঁচু করে কথা বলতে শুনি নাই, আমাদের সাথেও না, কারোর সাথেও না। This situation is a great loss for me, my family and the legal fraternity. আল্লাহ আমাদের সহায় হোক এই শোক কাটিয়ে ওঠার জন্য। সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে অল্প বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট মাহবুবউদ্দিন।
সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব একজন ভালো আইনজীবী ছিলেন। তার এই মৃত্যুতে আমাদের আইন জগতের শূন্যতা সৃষ্টি হবে, এটা পূরণ করতে অনেক সময় লাগবে। উনি সদার্থী ছিলেন এবং খুবই ভালো মানুষ ছিলেন। আমার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে কাজ করার জন্য। 13-14 সালে উনি প্রেসিডেন্ট ছিলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। আমি ওনার সঙ্গে সেক্রেটারি কাজ করেছি। বার কাউন্সিলও ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। উনি জাতীয় আইনজীবী ফোরামের প্রেসিডেন্ট ছিলেন সর্বশেষ, এবং পর্যন্ত চেয়ারপারসন উদ্দেশ্য ছিলেন। তার মৃত্যুতে আমাদের দলও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শুধু আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি যেন তাকে ব্যস্ত নসিব করে, তারপর পরিবার যেন এই শোক যেন তারা সহ্য করতে পারে। আল্লাহ তাআলা ধন্যবাদ। এবার মরহুম সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী স্যার সম্পর্কে বক্তব্য রাখবেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। আসসালামু আলাইকুম। জনাব এজে মোহাম্মদ আলী, ওনারা বললেন সত্যি একজন খুব ভালো মানুষ ছিলেন। উনি আমাদের সাথে ভিন্ন রাজনৈতিক মতবাদ থাকা সত্ত্বেও সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, এবং উনি সবাইকে স্নেহ করতেন, আমাদেরকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। ওনার সাথে আমি নির্বাচন করেছিলাম, ওনার সাথে আমি নির্বাচন করে জিতেছি, কিন্তু ওনার কখনো দেখিনি আমার সম্বন্ধে কোনো ইল ফিলিং বা কোনো খারাপ করার কিছুই আমি দেখিনি। এটা ছিল ওনার মহত্ব। তো আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেস্ট নসিব করেন, এবং সবাই আমরা দোয়া করবো ওনার জন্য। আরেকটা কথা আমি যদি বলি, উনি এই আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে জামাতগুলো হতো, যে জানাজাগুলো হতো, সেখানে আমরা যখন বক্তব্য রাখতাম উনি কিন্তু খুব অপছন্দ করতেন। বলতেন যে এখানে আপনারা এটা করবেন না, এটা উচিত না, আমার মনে হয় এটা আপনারা চিন্তা করবেন ভবিষ্যতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এবার মরহুম সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী স্যার সম্পর্কে বলবেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। জনাব ওবায়দুল হাসান স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বর্তমান এবং সাবেক বিচারপতিবৃন্দ, সাবেক স্পিকার সিনিয়র অ্যাডভোকেট জমিরুদ্দিন সরকার সহ সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্টস, ফর্মার সেক্রেটারিজ এবং মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। পরশুদিন সম্ভবত তিনি ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আমি ঢাকার বাইরে ছিলাম, সিলেটে ছিলাম। আমার সঙ্গে ছিলেন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব। শুনলাম যে ওনার ডেড বডি তাকওয়া মসজিদে জানাজার পর দাফনের ব্যবস্থা করবে। তা আমি সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল সাহেবকে বললাম যে এটা কি ধরনের কথা। উনি বাড়ির প্রেসিডেন্ট ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো ওনার ডেড বডি কেন সুপ্রিম কোর্টে আপনি কথা বলেন। তিনি কথা বলেছেন, বলার পরে বাড়ির প্রেসিডেন্ট কথা বলেছেন, সালাউদ্দিন তার সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই আমার চেয়ে তার সম্বন্ধে ভালো জানেন, যারা আমার চেয়ে বয়োবৃদ্ধ, যারা আমার চেয়ে ছোট, তারা হয়তো অনেক কিছুই জানেন। উনি এমন একজন পরিবারের সন্তান যার বাবা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনিও অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন। এইটা আবার পাবেন কিনা এরকম বলা বড় মুশকিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এম.এইচ খন্দকার সাহেবকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন। তারই সন্তান এজে মোহাম্মদ আলী সাহেব। আমাদের সিনিয়র আব্দুল ওয়াহাব মিয়া যখন নাকি এলিভেটেড হয়ে গেলেন, তারপর থেকে আমরা যাদের সঙ্গে কাজ করতাম, যাদেরকে সিনিয়র নিতাম, তার মধ্যে মাহবুব আলম সাহেব তার সঙ্গে বেশি কাজ করতো, এবং এজে মোহাম্মদ আলী সাহেব। ওনাদেরকে সিনিয়র নিয়ে আমরা অনেক সময় কোর্টে এফআইআর করেছি।
এই যে মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে অনেক স্মৃতি। উনি নিতান্ত একজন ভদ্রলোক ছিলেন, যাকে বলে জেন্টলম্যান পার এক্সেলেন্স। তার রাজনৈতিক বিশ্বাস সম্বন্ধে অ্যাটর্নি জেনারেল বলেছেন তাদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু মানুষ হিসেবে তিনি অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন এবং কখনো কারোর সঙ্গে সেই হিলফিনিস আমি এক্সপ্রেস কখনো। তো মানুষের জীবনে ভুল ত্রুটি থাকে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ যেন তার সেই ভুল ত্রুটিগুলো মাফ করেন এবং তাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া আজকে করছি। আরেকটি বিষয়, আমি যতদিন প্রধান বিচারপতি আছি, যারাই বারের প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট বা এক্স অ্যাটর্নি জেনারেল বা এরকম কেউ যদি ইন্তেকাল তো করবেনি, দুনিয়া থেকে চিরস্থায়ী থাকবে না, তাদের ডেড বডি সুপ্রিম কোর্টে আনার চেষ্টা করবে, যদি না খুব অসুবিধা না থাকে। এটা বোধহয় আনা উচিত। এটা আমি আপনাদের কাছে আশা করবো। আবার উত্তরসূরি যারা আসবেন তারাও হয়তো বা এটা বলবেন আপনাদেরকে, এবং আমার পূর্বসূরির কাছ থেকে, পূর্বসূরিদের কাছ থেকে আমার সেই শিক্ষা। তা আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার শোক বইবার শক্তি দেন তার পরিবারকে, এবং এই যে মোহাম্মদ আলী সাহেবকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আমিন। এবার জানাজা পড়াবেন আমাদের মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আবুল রাব। হাফেজ মাওলানা মুফতি আবুল রাব সাহেবকে জানাজার নামাজ আমি মাননীয় প্রধান বিচারপতি নিকট অনুরোধ করছি যে দয়া করে একটা শিক্ষা দিতেন। কালকে সকালবেলা আমি এবং আমার সহকর্মীরা কোর্টে, সেটা কোর্টে বসে আমরা এখানে যারা এসেছি সকলেই জানাজা পড়ার নিয়তে এসেছি, মূলত এটাই নিয়ম। তারপর আমরা জানাজার ফজরের প্রায় 4 তাকবীরের সাথে নামাজের পিছনে আমরা মুখোভাবে আদায় করছি। জানাজার মধ্যে 4টা তাকবীর, 4 তাকবীর পড়া ফরজ। আমরা 4 তাকবীর পড়েছিলাম। আল্লাহু আকবার। الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমি নিজেও ফেসবুক চালাই, আমি কিন্তু ফেসবুক চালাই, দেখি না মোবাইলে ফেসবুকে পালবো 2 ঘন্টা না। এটা একটা ফালতু একটা বাজে নেশা। করেছেন, অধিকারের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন। ইয়া আল্লাহ তার সমস্ত কাজগুলোকে ইবাদত হিসাবে গণ্য করে যদি কোনো হিসাবে কবুল করে থেকে থাকে তাকে মাফ করে দেন ইয়া আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ইয়া আল্লাহ। পরিবার পরিজনকে শোক সন্তপ্ত পরিবার যাতে সেই শোক বইতে পারে তার ক্ষমতা দান করেন ইয়া আল্লাহ। সবাইকে সবরে জামিল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে শুধু পবিত্র অবস্থায় বেহেশতে তার স্থান করে দেন ইয়া আল্লাহ, জান্নাতে তার স্থান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ
আমরা যাতে সৎ পথে চলতে পারি, তার আদর্শ নিয়ে চলতে পারি, সেই তৌফিক দান করে দিয়ে আল্লাহ। সুপ্রিম কোর্টের আইনজীবীদের উপর রহমত বর্ষণ করে নিয়ে আল্লাহ, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে নিয়ে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।